সামটাইম গভর্নমেন্ট ইজ নট দ্য আপনার সলিউশন, গভর্নমেন্ট ইজ অলসো পার্ট অফ প্রবলেম। সেটা আমেরিকার একজন বিখ্যাত প্রেসিডেন্ট বলছিল। ফলে গভর্নমেন্টকে আমরা যদি সবসময় সব কিছুর চূড়ান্ত সমাধান মনে করি তাহলে আমরা আসলে আশাহত হব। সমাধান আমরা জনগণ, সেটা অভ্যুত্থানেও প্রমাণ হয়েছে। ফলে জনগণ যে আপনার এই সমাধান, সেই সমাধানের জায়গাটা জনগণকে ধরে রাখার দায়িত্বটা ছিল রাজনৈতিক দলগুলোর। অভ্যুত্থান ব্যাপারটাকে আমরা যদি ভালোভাবে বুঝতে পারি তাহলে কিন্তু এই অবস্থায় এখন যে আমরা সময়টাতে আছি এটা একটা হলো ট্রানজিশনাল পিরিয়ড বা ধরেন ট্রান্সফর্মিং একটা রিয়েলিটির মধ্যে আছি। এখন যখন এটা ট্রান্সফর্মিং একটা টাইম, মানে সদা পরিবর্তনশীল একটা সময়, এখানে আপনি কোনো কিছু আসলে ফিক্সড বলতে পারবেন না যে আচ্ছা এখন এই সময়ে এই জিনিসটা, এটার একটা পরিকল্পনা আপনি নিয়ে একটা কাজ করবেন, কারণ এটা চেঞ্জিং টাইম। হ্যাঁ, সকালে একরকম মনে হচ্ছে, বিকালে একরকম। সকালে আশাবাদ, নির্বাচন হচ্ছে, শব্দলক্ষ্য, বিকালে দেখা যাচ্ছে নাই। তো এরকম একটা জোয়ার ভাটার টাইমের মধ্যে আমরা আছি। ফলে এই টাইমটা, এটা এবং অভ্যুত্থান বা বিপ্লব টাইপের ঘটনার পরে এই ঘটনাটাই ঘটে। পৃথিবীর অন্যান্য দেশের উদাহরণও যদি আপনি দেখেন, দেখবেন যে এটা খুবই স্বাভাবিক, নর্মাল, এতে অস্বাভাবিকতার কিছু নেই। কিন্তু অস্বাভাবিক যেটা, সেটা হলো যে আপনার এখানে জনগণের লাইফের কোয়ালিটি যেটা আসলে 7-8 মাস 1 বছর পরে যে জায়গায় থাকার কথা ছিল সেই জায়গায় নাই। এটা কেন নাই সেটা আপনি যেটা প্রশ্ন করলেন, নাই কারণটা হলো অভ্যুত্থানের পরে যেটা হয়, অভ্যুত্থানের শক্তি এবং তার আশেপাশে যারা থাকে বা তার সমর্থক, তারা সবাই মিলে বেশিরভাগ সময় যেটা করে, তারা রাষ্ট্র কাঠামো, ক্ষমতা, সংস্কার এগুলোর দিকে মনোযোগী হয়। কিন্তু অভ্যুত্থানের মধ্যে ঘটনাটা যেটা ঘটলো সেটা তারা ভুলে যায়। সেটা কি? সেটা হলো অভ্যুত্থানের সময় যে শ্রেণী পেশা নির্বিশেষে মানুষ যে নেমে আসলো, একজন আরেকজনের কাঁধে কাঁধ মিলে দাঁড়াইলো, হেজাব, বোরকা, হ্যাঁ, এবং জিন্স প্যান্ট একসাথে যে এইভাবে দাঁড়ায় গেল, হ্যাঁ, নারী পুরুষ নির্বিশেষে দাঁড়িয়ে গিয়ে এই যে একটা সলিডারিটি তৈরি হইলো, একজন আরেকজনকে সহযোগিতা করতেছে। যে সরাসরি প্রতিরোধ করতে পারছে না সে পানির বোতল লাগাই দিচ্ছে, যে পানির বোতল লাগাই দিতে পারছে না সে গোপনে হয়তো টাকা দিচ্ছে। ফলে এই যে একটা সার্বিক সলিডারিটি তৈরি হইল, সেইটার ধৈর্য রাখাটা হলো প্রথম কাজ। প্রথম কাজ এটা না যে আপনার রাষ্ট্র গঠন করে ফেলা, প্রথম কাজ এটা হলো যে জনগণকে সার্ভ করা। তো ফলে অভ্যুত্থানের শক্তি জনগণকে সার্ভ করার এই জায়গাটা থেকে সরে গিয়ে দ্রুত তারা ক্ষমতা কাঠামো কী হবে এটা নিয়ে ব্যস্ত হয়ে যায়, যে কারণে অভ্যুত্থানের পরে সাধারণত এই সরকারগুলো ফেল করে। এটা হলো, আমি 4-5টা দেশের উদাহরণ দিয়ে আমি বিস্তারিত ব্যাখ্যা বলতে পারবো। তো এটা অন্যান্য দেশ এবং আরব স্প্রিংয়ের উদাহরণ যদি আপনি দেখেন, মোটা দাগে এই ঘটনা ঘটছে। ফলে সেক্ষেত্রে আমরা যেটা করতে পারতাম, অভ্যুত্থানের শক্তি যেহেতু এখানে কালেকটিভ, রাজনৈতিক অরাজনৈতিক সম্মিলিতভাবে, এবং বড় অংশের রাজনৈতিক দলগুলো এটার পার্ট ছিল, ফলে তারা মিলে যেটা করতে পারতো, ইমিডিয়েট জনগণের জীবনকে স্বস্তিতে দেওয়ার জন্য, লাঘব করার জন্য, মানে আপনার জনগণের দুর্ভোগ লাঘব করার জন্য তারা এই সলিডারিটিটাকে যদি অটুট রাখতে পারতো, তাহলে অভ্যুত্থানের আলোকে যে রাজনীতি গঠন হওয়া দরকার সেদিকে যাওয়াটা সহজ হতো। সেটা যাওয়া যায় নাই যে কারণটা হলো অভ্যুত্থানের পরে আপনি কি করছেন, আপনি শুধু মুখটা সরছে, মানে হাসিনা চলে গেছে, হাসিনার শাসন কাঠামোটা তো রয়ে গেছে, হাসিনার শাসনও কন্টিনিউ করতেছে এক অর্থে। কারণ হলো আপনি যেখানে বসে শাসন করছেন, যেটা স্যার ভাই বলল যে আপনার ব্যুরোক্রেসি বলেন, জুডিশিয়ারি বলেন, পুলিশ প্রশাসন বলেন, তার কোনো কিছুই তো পরিবর্তন, এই সিস্টেম হলে হাসিনার জায়গায় ওইখানে আপনি সবচেয়ে সফল গ্লোবালি আমাদের পোস্টার বয়, তাকে বসানোর পরেও রেজাল্ট এরকম আসবে, এটাই স্বাভাবিক। কারণ হলো এখানে শুধু মুখটা চেঞ্জ হয়েছে, এই কাঠামোর মধ্যে বসে তাকে শাসন করতে হচ্ছে বা তাকে দেশ পরিচালনা করতে হচ্ছে। ফলে রেজাল্ট এটাই আসার কথা। কিন্তু ফলে সেই ক্ষেত্রে আমাদের যেটা করার দরকার ছিল, এই সম্মিলিতভাবে দেখেন, সামটাইম গভর্নমেন্ট ইজ নট দ্য আপনার সলিউশন, গভর্নমেন্ট ইজ অলসো পার্ট অফ প্রবলেম। সেটা আমেরিকার একজন বিখ্যাত প্রেসিডেন্ট বলছিল। ফলে গভর্নমেন্টকে আমরা যদি সবসময় সব কিছুর চূড়ান্ত সমাধান মনে করি তাহলে আমরা আসলে আশাহত হব। সমাধান আমরা জনগণ, সেটা অভ্যুত্থানেও প্রমাণ হয়েছে। ফলে জনগণ যে আপনার এই সমাধান, সেই সমাধানের জায়গাটা জনগণকে ধরে রাখার দায়িত্বটা ছিল রাজনৈতিক দলগুলোর। সম্মিলিতভাবে যদি তারা ধরে রাখতো, রাইট, তখন তারা যেটা করতো, এই সরকারটাও তারাই পরিচালনা করতে পারত। দেখেন, আমাদের তো একটা রাজনীতি লাগবে, কিন্তু এখানে সবচেয়ে বড় ক্ষতিটা বাংলাদেশের যে গ্রুপটা করছে সেটা হলো এখানে একটা সুযোগ সন্ধানী নন পলিটিক্যাল এলিটস, বুদ্ধিজীবী, সিভিল সোসাইটি, মিডিয়া ইন্ডাস্ট্রি মিলে এই যে একটা নেক্সাস সার্কেলটা, তারা সবসময় মানে সাধারণ জনগণের বিরুদ্ধে রাজনীতি করে আসছে সমস্ত দলের আমলেই, সমস্ত পিরিয়ডের আমলে। এবং তারা, হাসিনাও কিন্তু গণতন্ত্রের কথা বলতো, তাই না? কিন্তু সেই গণতন্ত্রটা সে আওয়ামী লীগের চোর বাটপাড়দের মধ্যে ডিস্ট্রিবিউটটা করে দিত, মানে সমস্ত
সুবিধাগুলো। সকল চোর যেন সমানভাবে চুরি করার সুযোগ পায়, সমানভাবে চুরি করার জন্য যাতে শক্তিশালী অবস্থায় থাকতে পারে সেটা সে নিশ্চিত করছে, করতে বইলে এত নিচে ক্ষমতায় থাকতে পারছে। কিন্তু সেখানে মানে আমাদের এখানে ক্ষমতার সাথে জনগণের মানুষের সম্পর্কের যে রাজনীতিটা সেটা নির্মাণই করা হয়নি, সেটা ডেভেলপ করা হয়নি, সেটা হলো মূল ক্রাইসিস। ফলে যখন আপনার এই ধরনের গণঅভ্যুত্থান টাইপের প্রায় বিপ্লব স্কেলের একটা গণঅভ্যুত্থান এখানে ঘটলো, ঘটার পরে এখানে যে মূল এজেন্সি যেটা দেখেন এই অভ্যুত্থানের কর্তা সত্য, আমরা এটা বারবার আলোচনা করছি, বারবার রিপিট করতে হয় একই কথা, যে এটার কর্তা সত্য হলো প্লুরাল। এইটার সাবজেক্টিভিটির যে প্লুরালিটি, এই প্লুরালিটিটা আমরা যখন নষ্ট করলাম, যখন আমরা এখানে একটা স্টেক আবিষ্কার করলাম, একটা মাস্টার মাইন্ডের কথা বললাম, বা হ্যাঁ একটা গুপ্ত সংগঠনের মূল ক্রেডিট, হ্যাঁ তারপর এটা নিয়ে ঝগড়াঝাটির মধ্যে গেলাম, তখন যেটা হলো, তখন থেকে এই যে যেটাকে আমরা বলি যে জাতি গঠনের যে মূল স্পিরিট, সেই স্পিরিট থেকে আপনি সরতে থাকলেন। কেননা আপনার এই যে অভূতপূর্ব ঐক্যের মধ্য দিয়ে আপনার সবাই আওয়ামী লীগের বিরুদ্ধে, কিন্তু সবার আওয়ামী লীগ বিরোধিতা একই রকম না। ফলে আপনাকে একটা রাজনীতি লাগবে, যে রাজনীতিটা একটা ট্রাইবাল পলিটিক্স থেকে আপনাকে একটা মানে নাগরিক ভিত্তিক রাজনীতিতে উত্তরণ ঘটাবে।